বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতি তার নিজ হাতে যে কয়টা প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশকে উপহার দিয়েছে, সেগুলো আসলে প্রাকৃতিক, একদম ন্যাচারাল এবং প্রাকৃতিকের কোনো কৃত্রিমতার উপস্থিতি ছাড়া খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাদের বাংলাদেশে বিদ্যমান। সেরকমই একটি সৌন্দর্যমণ্ডিত জায়গা যেটি সিলেটের ভোলাগঞ্জ খ্যাত। আমরা অনেকে অবশ্য জাফলং হিসেবে তাকে বেশিরভাগ চিনে থাকি। এটা আসলে খুব সুন্দর একটি প্রাকৃতিক স্থান এই কারণে, যেমন এর একটি দৃষ্টিনন্দন স্বচ্ছ পানির নদী রয়েছে এবং সেই নদীর তীরবর্তী এবং নদীর নিচে অসংখ্য সাদা পাথর, যেটা বাংলাদেশের অন্যান্য জায়গায় দৃশ্যমান নয়। এর একটি পাশে ভারতের সুউচ্চ পাহাড়গুলো, আরেকদিকে বাংলাদেশের টিলাগুলো। আসলে অপার সৌন্দর্যময় একটা স্থান জাফলং বা ভোলাগঞ্জ। দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, স্বাধীনতার পরবর্তী এই সমস্ত প্রাকৃতিক নিদর্শনগুলোকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন সরকার যখন যারা ক্ষমতায় এসছে, তারা একেবারে যে চেষ্টা করেনি তা নয়। তারা চেষ্টা করেছে যেভাবে হোক প্রাকৃতিক সম্পদগুলো প্রকৃতিগতভাবেই বেঁচে থাকুক, মানুষ এর সৌন্দর্য উপভোগ করুক, এই চেষ্টাটা তারা করেছে। কিন্তু এত বছর পরে যখন একজন পরিবেশবিদ যখন বাংলাদেশের উপদেষ্টা হলেন, বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা, তখন তার আমলেই 1 বছরের মধ্যে ভোলাগঞ্জের এই সাদা পাথরগুলো গায়েব হয়ে গেল। যারা পরিবেশ নিয়ে ভাবেন না, সেই সমস্ত রাজনৈতিকবিদরা যারা ক্ষমতায় ছিলেন, তখনও তারা পরিবেশের অমূল্য সম্পদগুলোকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। কিন্তু যখন পরিবেশ নিয়ে চিন্তিত একজন পরিবেশবিদ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, খুব হাস্যকর হলেও সত্য কথা, তার সময়েই একটি প্রাকৃতিক শোভামণ্ডিত ভোলাগঞ্জের যেই প্রধান সৌন্দর্যটা ছিল সাদা পাথর, সেই সাদা পাথরগুলো গায়েব হয়ে গেল। আসলে এই ঘটনাটা যে খুব অল্প সময়ের মধ্যে ঘটেছে, রাতারাতি 2-1 দিন বা 2-1 সপ্তাহের মধ্যে ঘটেছে, সেরকম কিন্তু নয়। এই সরকার ক্ষমতা নেওয়ার পূর্বেও আমরা ভোলাগঞ্জের অবস্থান দেখেছি এবং বিগত 2-1 দিনের মধ্যেও ভোলাগঞ্জের অবস্থান দেখছি। 1 বছর ধরেই ধীরে 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 লুটেরা বাহিনীরা এই পাথরগুলো লুট করে ভোলাগঞ্জকে পাথর শূন্য করে দিয়েছে, সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে। এখন পড়ে আছে কিছু বালু। আমার মনে পড়ে, আমি যখন 1990 সালে প্রথম ভোলাগঞ্জ বা জাফলং যাই, তখন সেখানকার সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করার মতো ছিল না। আমি এতই মোহিত হয়েছিলাম যখন সেই স্বচ্ছ জলের ধারায় আমি স্নান করার জন্য নেমেছিলাম। তখন হাত দুটিকে দুহাতে যখন দুদিকে প্রসারিত করেছিলাম, তখন আমার হাতের মধ্যে ইন্ডিয়ার পাহাড়ের উপরে চাষ করা কমলা এবং আপেলগুলো বেশ কয়েকটা এসে আমার হাতে বেঁধে আটকে ছিল এবং আমি সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খেয়েছিলাম, কি সুমিষ্ট ফলগুলো। ভোলাগঞ্জটা এতটাই প্রাকৃতিক নির্ভর ছিল যে সেখানে পর্যটকরা যাওয়ার পরেও তার প্রাকৃতিক সৌন্দর্যগুলো তারা কোনোভাবেই নষ্ট হতে দিতেন না। তারা সেখানে সৌন্দর্যকে বিমুগ্ধ চিত্তে উপভোগ করতেন এবং তাদের স্মৃতিতে সেগুলো গেঁথে রেখে তারা চলে আসতেন। কিন্তু যখন এই পাথরের প্রতি মানুষের লোভ জন্ম হলো, তখন থেকেই আস্তে 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 ভোলাগঞ্জের বিভিন্ন জায়গার থেকে পাথর সংগ্রহ শুরু হলো। বিগত সরকারের আমলে দীর্ঘ 15 বছরেও আমরা দেখেছি, বা তার আগের সরকারের আমলেও দেখেছি, জাফলংয়ের যেই স্পটটা পর্যটক নগরী হিসেবে বা পর্যটক এরিয়া হিসেবে ছিল, তার বাইরে বেশ কিছুটা দূরে পাথর উত্তোলন করা হতো। কিন্তু বিগত 1 বছরে আমরা দেখলাম সেই পর্যটন কেন্দ্রেরই একটা অংশ জুড়ে পাথরের উত্তোলন শুরু হয়েছে এবং সেটা এত ব্যাপক আকারে যা একটা ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে। বর্তমান সময়ে আমরা যদি ভোলাগঞ্জের দিকে তাকাই,
তাহলে দেখতে পাবো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে সমস্ত ফুটেজগুলি আমাদের কাছে আসছে, যে সমস্ত ছবিগুলি আসছে, সেগুলো দেখলে বুঝেই যায় ভোলাগঞ্জ এখন অনেকটাই পাথর শূন্য, একেবারেই পাথর নেই। যেগুলো আছে ছোট ছোট যেগুলো মানে প্রয়োজন মানুষের পড়েনি, সেই পাথরগুলি ফেলে রেখেছে এবং সেগুলো বালুর নিচে রয়েছে। বালুর উপরে পাথর দৃশ্যমান নয়, আসলে এখন পড়ে আছে বালু। আর এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে যখন সব পাথর নিঃশেষ হয়ে গেল ভোলাগঞ্জ থেকে, তখন সরকার বেশ তোড়জোড় বেঁধেই কী সংরক্ষণ করতে যে নেমেছেন এখন সেটা মাথায় আসছে না। এখন দুদক তারা টিম পাঠাচ্ছে, সেনাবাহিনী কাজ করছে, স্থানীয় প্রশাসন কাজ করছে, সরকার ব্যক্তিগতভাবে সরকারিভাবে বিভিন্ন সংস্থাকে দিয়ে সেখানে টিম পরিচালনা করছে, সেখানে অভিযান পরিচালনা করছে। আসলে একটা সৌন্দর্য শেষ হয়ে যাওয়ার পর, সেই পাথরগুলো শেষ হয়ে যাওয়ার পর, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাওয়ার পর এখনকার এই অভিযানটা কি আজ থেকে 6 মাস বা 1 বছর আগে সরকার করতে পারতো না? সরকারের কাছে কি এই প্রশাসনিক সক্ষমতাটুকু ছিল না? সরকার চাইলেই তো সেই জায়গায় 144 ধারা জারি করতে পারত, পাথর উত্তোলন বন্ধ করতে পারত, প্রশাসনকে কঠোরভাবে সেই পাথর উত্তোলন করা নিষিদ্ধ করার জন্য যা যা করার প্রয়োজন ছিল সেগুলো প্রশাসন দিয়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সরকার করতেই পারত। কিন্তু এখন সব কিছু হারিয়ে এই মুহূর্তে এসে এই কাজটা আসলে কতটুকুই মানে ফলপ্রসূ হবে সেটা এখন ভাবনার বিষয়। ঠিক একইভাবে আসলে সরকারের সমালোচনা করব না, তবে সরকারের কিছু পদ্ধতিগত এবং কিছু দৃষ্টিভঙ্গিগত ভুল রয়েছে, সেগুলো আসলে আলোচনা না করলেই নয়। ভোলাগঞ্জ নিঃশেষ হয়ে যাওয়ার আগে সরকার মনোযোগ দিয়েছিল সেন্ট মার্টিনের দিকে। সেন্ট মার্টিন পর্যটন ঝুঁকি মুখে পড়েছে, সেন্ট মার্টিনকে রক্ষা করতে হবে। এখন পর্যন্ত সেইখানে পর্যটকদের আসা যাওয়া নেই, নিষেধাজ্ঞা রয়েছে। তা করতে গিয়ে কি হয়েছে, সেন্ট মার্টিন কিন্তু এখন যারা সেন্ট মার্টিনে একটা সময় বসবাস করত বা যারা সেন্ট মার্টিনের স্থানীয় লোক, তারা নানান রকম অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে গেছে, তাদের হাহাকার আমরা শুনতে পাচ্ছি। অপরদিকে পার্বত্য চট্টগ্রামকে এক রকমের আমাদের হাত থেকে চলে যাওয়ার মতো উপক্রম তৈরি হয়েছে। পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মি, আমরা গত 2 দিন আগে ভিডিও ফুটেজে দেখলাম আরাকান আর্মি বাংলাদেশের সীমানার বেশ কিছু ভিতরে, রামু অঞ্চলের ভিতরে চলে এসছে, তারা টহল দিচ্ছে। এখন পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, 3টি জেলাই ঝুঁকিপূর্ণ জেলা। সেইখানে পাহাড়িদের নানান রকম তৎপরতা তো আছেই, তার সাথে সাথে মায়ানমারের আরাকান আর্মিদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ পর্যটকদের সেখানে আনাগোনা একেবারেই কমে গেছে, সেখানে যাওয়াটা এখন জীবনের হুমকি। সব কিছুর পরে যখন আসলে এই সাদা পাথরের এই ঘটনাটা শুনতে হয়, তখন বলতে হয় সরকার কি কোনোভাবে পর্যটন শিল্পকে নিরুৎসাহিত করতে চলেছে? বাংলাদেশে পর্যটন, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে পর্যটন একটা বেশ মানে অর্থনৈতিক একটা সরকারকে সচ্ছলতার দেওয়ার একটি মাধ্যম। বিভিন্ন উন্নত দেশগুলি যেমন সিঙ্গাপুর সহ, মালয়েশিয়া সহ, দুবাই সহ বিভিন্ন জায়গা আমরা দেখেছি, সেই সমস্ত জায়গাগুলো পর্যটন নির্ভর এরিয়া হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছেন। বাংলাদেশে এত সুন্দর প্রাকৃতিক শোভামণ্ডিত এলাকা থাকার পরেও, প্রাকৃতিক সৌন্দর্যগুলি থাকার পরেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আমাদের বাংলাদেশটা এখনও কিন্তু পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠেনি বা পর্যটন শিল্পে ওরকমভাবে বিকাশ লাভ করতে পারেনি। পর্যটক দেশ হিসেবে বাংলাদেশটা বিশ্বের দরবারে নাম কমাতে পারেনি। এর যতটুকু ব্যর্থনা রাজনৈতিক দলগুলোর ছিল, এখন তো বর্তমান সময়ের উপদেষ্টা যারা আছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে যারা খ্যাতিমান ব্যক্তি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, ওনার দৃষ্টিভঙ্গিটা কি বর্তমান রাজনৈতিক দল, অতীতে যে রাজনৈতিক দলগুলো ছিল সেই রাজনৈতিক দলগুলোর থেকে দৃষ্টিভঙ্গিটা ওনার অনেক উচ্চ লেভেলে থাকার কথা। উনি সারা বিশ্বকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকেন, উনি একজন পরামর্শদাতা, একজন জ্ঞানী ব্যক্তি। কিন্তু বাংলাদেশের এই পর্যটন শিল্পটাকে নিয়ে ওনার যেই চিন্তা ভাবনা বা যেই জ্ঞানের বহিঃপ্রকাশ আমরা দেখলাম, তা আসলে আমাদের জাতির জন্য হতাশাজনক। তবে আমরা চাইব এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেগুলো সঠিক
তত্ত্বাবধান হোক, সরকার এদিকে একটু নজর দিক। লুটপাট হয়ে যাওয়ার পর অ্যাকশন না নিয়ে লুটপাট হয়ে যাওয়ার আগেই যদি সরকার একটু মনোযোগ দিয়ে দেখে, তাহলে হয়তোবা আমাদের এই পর্যটন শিল্পটা রক্ষা পাবে। যাক, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি এবং সবাইকে আমার সত্যকথন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি।